সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসসিটিভির সরাসরি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার ঝিনুক। ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট কথা বলে শরীরের বিভিন্ন অংশের ব্যথা, সেই সংক্রান্ত তথ্য, চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় কোমর ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা। এ নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দেশের প্রখ্যাত বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, চিফ কনসালটেন্ট ও চেয়ারম্যান ডিপিআরসি হসপিটাল। স্যার, আপনাকে আমন্ত্রণ। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আরেকজন অতিথি আছেন ডাক্তার কমল কলি হোসেন, প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান, ক্যালিফোর্নিয়া ইউএসএতে, যিনি 30 বছর ধরে কাজ করছেন। আপনাকে আমন্ত্রণ আমাদের স্টুডিওতে। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, ইতিমধ্যেই আপনারা জেনেছেন আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় কোমর ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা। এই সংক্রান্ত আপনার যে কোনো প্রশ্ন আমাদের করতে পারেন আপনার টিভি স্ক্রিনের নিচে দেখানো ফোন নাম্বারগুলোতে ফোন করে, অথবা ফেসবুকে লগ ইন করতে পারেন বা স্কাইপেতে লগ ইন করে আমাদের সাথে সরাসরি অংশগ্রহণ করতে পারেন ভিডিও কলের মাধ্যমে। চলুন যাওয়া যাক আজকের আলোচনায়। স্যার, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, কোমর ব্যথা আমাদের দেশে একটা অত্যন্ত কমন একটা সমস্যা আমি মনে করি। তো আপনি তো দীর্ঘদিন থেকে এই প্র্যাকটিস করছেন, আপনার প্রচুর রোগী আমরা জানি যে ভালো হয়ে যাচ্ছে। তো আপনি প্র্যাকটিসে কি ধরনের রোগী আপনি পেয়ে থাকেন, কোন বয়সী এবং কি ধরনের? আমি শুরুতে আপনাকে বলবো, আসলে হ্যাঁ, এটা যদিও একটা নন কমিউনিকেবল ডিজিজ, এখন এক প্রকার মহামারীর মতো অবস্থা হয়েছে। মানে শুধু বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ডে এখন কোমর ব্যথা রোগী এতই বেশি, এবং যত দিন যাচ্ছে এই সমস্যাটা আরো বেড়েই যাচ্ছে। এর অনেকগুলা কারণ, আমি কারণের পরে আপনাকে আমার প্র্যাকটিসের কথা বলছি। আর বেশিরভাগ কারণে হচ্ছে এখন আমাদের পেশাগত কারণ, মানে মানুষের পেশাগত যে কাজ আমরা করছি বা যারা কাজ করছে সেই কাজ নিয়ে ব্যস্ত থাকছে। মানে একঘুয়েমি কিছু আপনার পশ্চারাল প্রবলেম, মানে যে ডেস্ক জব করে সে সারাদিন বসেই থাকে ডেস্কে, অথবা যে কৃষক মাঠে কাজ করে সে সারাদিন মাঠে বসেই কাজ করছে, অথবা গৃহিণী তার পারিবারিক কাজে সে নিচে বসেই কাজ করতেছে। তো এই সকল আপনার এই অ্যাক্টিভিটির কারণে এবং লং ব্যাড পশ্চারের কারণে, বসে থাকার কারণে বা এক নাগারে একঘেয়েমি কাজ করার কারণে এই সমস্যাগুলো বেড়ে যাচ্ছে। আর আমার প্র্যাকটিসে আমরা এখন এই রোগীগুলা বেশি পাচ্ছি। আগে যেমন আমরা কিন্তু একটু বয়স্ক মানুষ পেতাম, 40-50 বছর তত মানে ঊর্ধ্বের লোকজন, এখন কিন্তু আমরা ইয়াং কেস পাচ্ছি। আমরা 18-19 বছরের আপনার লোককেও বা একজনকেও আমরা কিন্তু কোমর ব্যথার রোগী প্রায় পাওয়া যাচ্ছে। তো এই রোগীগুলো ডে বাই ডে আমাদের এখন ইয়াং রোগীও বেড়ে যাচ্ছে। আর পাশাপাশি আমরা এই রোগীগুলো যেগুলো বেশি পেয়ে থাকি এখন, যেটা আমরা আগে বলতাম সায়াটিকা বাত, এখন যেটা আমরা টার্ম চেঞ্জ হয়ে বলা হচ্ছে পিএলআইডি বা স্লিপ ডিস্ক, এই রোগীগুলো এখন বেশি পাওয়া যাচ্ছে। আর ওই যে বলছিলাম যে কারণ শুরুতে যে পশ্চারাল বা আপনার অ্যাক্টিভিটির কারণে এই সমস্যাগুলো বা ডিস্ক প্রলাপস বা এই জাতীয় সমস্যা বেশি হয়। তাছাড়া অন্যান্য যেমন বয়স্ক রোগীরা তো আছেই, আর্থ্রাইটিস জনিত সমস্যা, এজিং প্রসেস, বিভিন্ন আপনার মেকানিক্যাল প্রবলেম, যেমন শোয়া বসা উঠা থেকে বা ইনজুরি থেকে বিভিন্ন সমস্যা হয়ে থাকে। কেউ হয়তো দেখা গেল পড়ে গিয়েছিল গাছ থেকে, অথবা আপনার রোড অ্যাক্সিডেন্ট করেছে, তারপরে কিছুদিন হয়তো ব্যথা ছিল, ভালো হয়ে গেল, আবার 2 বছর পর দেখা গেল সমস্যাটা ফিরে আসছে এবং নতুন ভাবে এবং নতুন আঙ্গিকে। আগে হয়তো শুধু কোমর ব্যথা ছিল, এখন 2 বছর পর আর কোমর ব্যথা নেই, কোমর ব্যথাও আছে, পাশাপাশি পায়ে ব্যথা চলে যাচ্ছে বা রেফার্ড পেইন আমরা যেটা বলি ডাক্তারি ভাষায়। তো এই সমস্যাগুলো এবং এই রোগীগুলো আমাদের কিন্তু ডে বাই ডে বেড়ে যাচ্ছে যত দিন যাচ্ছে আর কি। আচ্ছা, আমি পরবর্তী প্রশ্নটা আপনার কাছে করতে চাই। আপনি তো দীর্ঘদিন থেকে প্রায় 30 বছর থেকে ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে আছেন, ক্যালিফোর্নিয়াতে প্র্যাকটিস করছেন ফ্যামিলি প্র্যাকটিশনার হিসেবে। তো আপনিও নিশ্চয়ই প্রচুর রোগী পাচ্ছেন কোমর ব্যথার। তো আপনি আপনার প্র্যাকটিসে কি ধরনের পেশেন্ট পাচ্ছেন? শিওর, আমিও পাচ্ছি, অনেক রোগী আসে আমার কাছে। কারণ আমি তো ওই যে বললেন প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান, সুতরাং আমার থেকে পিডিয়াট্রিক্স থেকে শুরু করে জেরিয়াট্রিক পর্যন্ত, তার মানে শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত সবাই আসে। তবে ছোটদের অত তো কোমর ব্যথা হয় না, তাদের অন্যরকম ব্যাপার। কিন্তু আমি বলবো টিনেজারদেরও ওদের কোমর ব্যথা হয়। আমি দেখেছি 16, 18, 20, 25 হোয়াট এভার দ্য এজ, হ্যাঁ, ওই বয়সেও হয়। কেন হয়? ওরা হয়তো খেলাধুলা করছে, কিন্তু বা কারোর সঙ্গে ওরা প্র্যাকটিস করছে, কিছু বল খেলছে বা এক্সারসাইজ করছে স্কুলে, সে সময় হয়তো পড়ে গেল, বা এক বান্ধবী বা ফ্রেন্ড ধরে একটু চাপাচাপি হলো, তাতেও হয়তো স্প্রেইন হলো কোমরে, যেটা হয় আর কি, হ্যাঁ, আমরা যেটা বলি লাম্বোস্যাক্রাল স্ট্রেইন। তো সেটা 2 দিন 3 দিন হচ্ছে, ভালো হচ্ছে না, তখন বাবা মা নিয়ে আসছে। তো এটা হলো ট্রমেটিক গেল একটা। তাছাড়াও আরেকটা যেটা দেখি আমরা জব রিলেটেড, হ্যাঁ,
ও জব রিলেটেড অনেক পাচ্ছি আমরা দেখি, সেটা যে কোনো বয়সী হতে পারে, তবে সেটা ইয়াং অ্যাডাল্ট থেকে শুরু করে আপনার মিডল এজ পর্যন্ত যায়। কারণ ওরা তো ওখানে ধরেন বিভিন্ন ধরনের কাজ করে, আর ওখানে তো 24 ঘন্টাই চলছে। অবশ্য আমি দেখছি ঢাকা শহরও 24 ঘন্টাই চলছে, লোক কিন্তু কাজ করছে 24 ঘন্টাই দেখছে এখানে। তো সেটা একটা ব্যাপার যে কাজের জন্য হয়তো লিফট করছে, সেটা লিফট করতে যে রং ওয়েতে সে জিনিসটা, ভারী জিনিসটা তুললো, সেটা তুলতে গিয়ে হয়তো কোমরটা, ওরা নিজেই বলে আমি যখন তুলছিলাম আমি শুনেছি একটা ক্র্যাক করেছে বা একটা শব্দ হয়েছে, হ্যাঁ, তখন আমার কাছে আসলো আর কি এ ধরনের। আরেকটা যেটা হয়, ভাইও বলছিলেন, ডক্টর বলছিলেন, উনি বলছিলেন যে মিডল এজে বা বৃদ্ধ বয়সে আমরা যেটা পাই, যেটা আর্থ্রাইটিসের ব্যথা, বাতের ব্যথা এখানে বলে, সেই ব্যথাটাও থাকে, ক্রনিক হয়ে যায় সেটা জন্য আমি অনেক ধরনের পেশেন্ট দেখি, তবে মেয়েদেরকেই আমি বেশি দেখি পেশেন্ট ছেলেদের চাইতে, কারণ এটা একটা কমন প্রবলেম আমার মনে হয় যে মেয়েদের বেশি হয়। জি, আচ্ছা, আমরা একটা ফোন নিয়ে আসছি, একজন দর্শক আছেন। হ্যালো প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? আমি অ্যাডভোকেট নাইম বলছিলাম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার বয়স এবং আপনার সমস্যাটি সংক্ষেপে বলুন। প্রবলেমটা হচ্ছে আমার বাবার, তো ওনার এজ হচ্ছে, হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। ওনার এজ হচ্ছে 59। তো ওনার হচ্ছে মাজায় ব্যথা, প্রায় 20-22 বছর যাবত পুরনো আর কি। সে যখন ইউনিভার্সিটিতে পড়ে তখন ব্রিজ থেকে নামার সময় আর কি একটু মাজায় চোট লেগেছিল, এরপর থেকে তার ব্যথাটা দেখা যাচ্ছে যে একটু ওষুধ খেলে কি হয়, আবার 2 বছর পরে প্রবলেম, কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে লাস্ট 3 ইয়ার্স ধরে সে প্রায় এই সমস্যাটা লেগেই আছে, কোনোভাবেই পার্মানেন্টলি তো কিওর হচ্ছে না। সে সবসময় বেল পরে থাকা লাগে, আর সেও পেশায় একজন লয়ার, তো তার জন্য আর কি কোর্টে দেখা যায় যে শীত বাওয়াটা খুব একটা সমস্যা হয়ে যায় আর কি। আর বা হাতে শোল্ডারে, ফ্রোজেন শোল্ডার না কি বলে, ডাক্তার দেখিয়েছিল যে ফ্রোজেন শোল্ডার, যেটা তো শোল্ডার একটু হয়ে গেছে, তো ওই ব্যথাটা এখনো যাচ্ছে না। এটা কি ফিজিওথেরাপির মাধ্যমে কি পার্মানেন্টলি কিওর হওয়া কি সম্ভব, মাজায় ব্যথা এবং এই হাতের যে ব্যথাটা আর কি শোল্ডারে? আপনার বাবাকে কি কোনো আপনারা এই পর্যন্ত কি ইনভেস্টিগেশন করেছিলেন যে ওনার যে কোমরের সমস্যাটা, এটা কি আপনারা কোনো এমআরআই এই জাতীয় কোনো লেটেস্ট ইনভেস্টিগেশনে গিয়েছিলেন আপনারা? না, লেটেস্ট ইনভেস্টিগেশনে যাইনি আর কি। সে এত বছর ব্যথার ওষুধ খেয়ে থাকতো, মাঝে মাঝে কমে যেত, আবার কোমরে বেল পড়তো। জি, সে পেইন কিলার খেত, ওই খেলে হয় কি টেম্পোরারি আর কি কিওর হয়, আবার দেখা যায় কিছুদিন পরে এরকম হয়। জি, ধন্যবাদ আপনাকে। জি, আমরা বুঝতে পেরেছি, উত্তরটা আমরা স্যারের কাছ থেকে শুনছি। খুব সহজ একটা ব্যাপারটা হচ্ছে, দেখেন আমি বলছিলাম যে ব্যথা পেয়েছে অনেক আগে, প্রায় হয় যে ব্যথা পেলে হয়তো কিছুদিন রোগী হয়তো পেন কিলার খেলো, হ্যাঁ পোস্ট ট্রমাটিক কিন্তু পেন কিলার অবশ্যই সব ডাক্তাররাই সাজেস্ট করে এটা খেতে পারে কিছুদিনের জন্য, কারণ ওই সময় ইনফ্লামেশনের ব্যাপার আছে, তাকে সিভিয়ার পেইন হলে খেতে পারে, কিন্তু অ্যাকিউট ম্যানেজমেন্ট হিসেবে তো পেন কিলার দেওয়া যায়, কিন্তু এত লং কিন্তু এই যে লং টাইম দীর্ঘদিন। আরেকটা হচ্ছে উনি বলছিল যে কোমরে বেল্ট পরে দীর্ঘদিন, দেখেন কোমর বেল্ট পরার কিছু নিয়ম আছে, এটা কিন্তু আমরা প্রায় বলে যাচ্ছি এখন। বেল্ট শুধুমাত্র একটা কোমর ব্যথা রোগী পরবে ফর টাইম বিং, 3 থেকে 6 মাস ম্যাক্সিমাম, এর বেশি না। এর বেশি যদি পড়ে, যেমন ওনার বাবা তার বাস্তব উদাহরণ, জি তাকে এটা পার্মানেন্ট, সে এটা ক্যারি করতে হবে, তাকে এইটার উপর ডিপেন্ডেন্সি গ্রো করবে কোমর ব্যথার রোগীদের ক্ষেত্রে। তো যার কারণে সে এখনো কোমর ব্যথার বেল পরে এটাকে একটু ম্যানেজ করার চেষ্টা করছে। তো দর্শক, আপনার বাবাকে করতে হবে একটা কোমরের এমআরআই করে দেখতে হবে যে ওনার ওই ইনজুরির কারণে পরবর্তীতে কোনো আরো নার্ভ রুটে কম্প্রেশন আছে কিনা, অথবা এর ভিতরে ওনার আর্থ্রাইটিস ডেভেলপ করেছে এইজিং প্রসেসের কারণে, যেগুলো হয় অস্টিওআর্থ্রাইটিস, তো যার কারণে এটা পার্মানেন্ট হয়ে গিয়েছে। আর এই যে কোমর ব্যথার বেল্ট যেটা আপনারা ইউজ করছেন, এটা আপনার মাধ্যমে সবাইকে বলবো আপনারা বেল্ট ইউজ করতে পারেন, অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে, এবং সেটা নট মোর দেন 3 থেকে 6 মাসের বেশি ইউজ করা যাবে না, এর ভিতরে ট্রিটমেন্ট নিয়ে সেরে যেতে হবে, কারণ বেল্ট দীর্ঘদিন ইউজ করলে ব্যাকের মাসেল উইক হয়ে যাবে, পার্মানেন্ট আপনি ক্রনিক ব্যাক পেইনে ভুগবে এবং এটা সমাধান হবে না। তো এটা করার পরে আপনার এটা ট্রিটমেন্ট, আপনি যেটা বলছেন ফিজিওথেরাপি, অবশ্যই ফিজিওথেরাপি লেটেস্ট এবং মডার্ন ট্রিটমেন্ট, তবে ফিজিওথেরাপিরও বিভিন্ন ভাগ আছে। যেমন এইসব রোগীদেরকে আমরা যদি ডিস্ক প্রলাপস হয় একরকম ফিজিওথেরাপি, যদি আর্থ্রাইটিস হয় আরেক রকম, যদি ইনজুরি হয় যেমন লিগামেন্ট ছিঁড়ে যায় বা স্ট্রেন যদি হয় সেই ক্ষেত্রে আরেক রকম। তো বেশিরভাগ ব্যাক পেনের রোগীকে আপনাকে হসপিটালাইজড করে ফিজিওথেরাপি সঠিকভাবে দেওয়াটি বেটার। আপনি একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে সঠিক জায়গায় ফিজিওথেরাপি নেন, আশা করি সেরে যাবে।
আরেকজন দর্শক অপেক্ষা করছেন আপনার কাছ থেকে, আমরা কিছু অ্যাড করতে চাচ্ছি। আমি বলতে চাচ্ছিলাম যে ওনার বাবার যে বয়স এবং উনি লয়ার বলছিলেন, তো সেটার সঙ্গে কয়েকটা ফ্যাক্টর আছে, যে স্ট্রেসফুল জব, অ্যাংজাইটি, স্ট্রেস, ওটাও কিন্তু দেখেছি আমি যে কোমর ব্যথাটা একটু বাড়িয়ে দেয়। তারপরে স্মোকিং করে কিনা সেটাও, তারপরে কিভাবে হাঁটে, কি জুতা পরেন, ওনার পায়ের লেন্থটা ঠিক আছে কিনা, হ্যাঁ পায়ে অনেক সময় একটা পা ছোট হয়ে যায় ফর সাম রিজন, তো ওটাও কিন্তু দেখতে হবে যে কি ধরনের জুতো পরেন। এটাই বলতে চাচ্ছি। একজন দর্শক আমাদের ফোন করেছেন সৌদি আরব থেকে, আমরা ফোনটা নিয়ে আসছি। হ্যালো প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? আমি সৌদিতে বলতেছি, সাইফুল ইসলাম। জি, আপনার বয়স এবং সমস্যাটি সংক্ষেপে বলুন। অ্যাপেন্ডিক্স কি এটা অপারেশন করা লাগবে? আচ্ছা, যদিও এটার সাথে সম্পর্কিত না, ডাক্তার বলতে দাও অ্যাপেন্ডিসাইটিস জরুরি আছে। জি আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। যদি ডাক্তার সাহেব বলে থাকে অপারেশন করতে হবে, অবশ্যই অপারেশন করতে হবে। আপনি ডাক্তারের সাথে ওষুধের পাতা ছড়া যাবে? আসলে এটা যেহেতু সার্জারি সাবজেক্টে আমি কিছুটা যদি বলি, যে এটা আপনি অ্যাপেন্ডিক্স থেকেও ব্যথা হতে পারে আপনার পেটে, কোমরে, কিন্তু এটা যদি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হয়, অ্যাটাক হয়, উইদিন 48 আওয়ার্স আপনার অপারেশন করে ফেলতে হবে। আর যদি আপনি ওয়েট করেন, সেক্ষেত্রে আপনার চান্স থাকে যে অ্যাপেন্ডিক্সটা বার্স্ট হয়ে যেতে পারে, পেরিটোনাইটিস হতে পারে, তার চেয়ে অপারেশন করাটাই বেটার অপশন। আমরা আলোচনায় চলে যাচ্ছি। জি, আপনি বলছিলেন। জি, সেটাই বলছিলাম যে ওই পায়ের লেন্থটাও দেখতে হবে। তো এইসব ক্রনিক পেইনের পেশেন্ট প্রথমে আমার এখানে যেটা হয়, ভাই যেটা বললেন ফিজিওথেরাপি, দ্যাটস অফকোর্স ওটা একটা ট্রিটমেন্ট, এমআরআই আর ডায়াগনস্টিক ওয়েতে দেখতে হবে যে কেন ব্যথাটা হচ্ছে। আর ওই সময় পায়ের মাপটা নিয়ে যে লেন্থটা কমে গেছে কিনা একটা পায়ের, কিভাবে উনি হাঁটছেন সেটাও দেখতে হবে। আবার আমরা যখন কিছু লিফট করি, ওনার পায়ে কেন ব্যথাটা বাড়ছে, যখন উনি কিছু লিফট করে বা যখন বসার থেকে উঠে কোথায় জোরটা দিচ্ছে, ওটা কিন্তু লেগ মাসেলের জোরটা দিতে হবে, হ্যাঁ, স্পাইনের জন্য জোরটা না পড়ে, কারণ উনি 59, খুব শিগগিরই 60 হয়ে যাবেন, তো একটা এজিং প্রসেস তো অবশ্যই আছে, হ্যাঁ, তো সেই জন্য ওগুলোরও দরকার আছে। আমি এটুকুই বলতে চাই। যেমন যে বলছিল আপা যে এই যে পায়ের মাসেলে জোর দিতে হবে, মানে এই জিনিসটাই আমরা খুব ইজিতেই রোগীদের বলে থাকি যে আপনারা সামনে ঝুঁকি কিছু টান দিবেন না, মানে ফ্লেকশন কোন অ্যাক্টিভিটি স্পেশালি কোমর রোগীদের করা যাবে না। মানে ফ্লেকশনে যদি সে সামনে ঝুঁকে কিছু টান দেয়, তাহলে কিন্তু লেগের মাসেলের উপরে প্রেসার না পড়ে, স্পাইনের উপরে পড়ে। তো এই জিনিসটা হচ্ছে বেচার সে যদি বসে নিচে হাঁটু ভেঙে বসে তারপরে লিফট করে, অথবা সাইড থেকে লিফট করতে পারে, তাই সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্ট্রেস কিন্তু আর কোমরে পড়বে না। পশ্চারাল এডুকেশনটা আসলে বিশাল ব্যাপার। এর আসলে সমস্যাটা তো পশ্চারাল সমস্যার কারণে এটা পার্মানেন্ট থেকেই যায়। জি, আমরা আরো শুনবো আপনাদের কাছ থেকে। একজন দর্শকের ফোন নিয়ে আসছি। হ্যালো প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বয়স এবং সমস্যাটি সংক্ষেপে বলুন। আমার বয়স হচ্ছে 32। আচ্ছা, সমস্যাটা আমি প্রায় 17 বছর ধরে একটা ব্যাক পেন নিয়ে ভুগছি। তো বিভিন্ন ডক্টরের কাছে যাচ্ছি, বাট কেউ কোনো সলিউশন দিতে পারছেন না। কেউ বলছেন ফিজিওথেরাপি লাগবে, কেউ ওষুধ দিচ্ছেন বিভিন্ন ভাবে। ইভেন আমি ইন্ডিয়া থেকেও ঘুরে এসেছি, এমআরআই করা হয়েছে, সেখানে কেউ বলছেন প্রবলেম আছে, কেউ বলছে প্রবলেম নাই। এনসিভি টেস্ট করা হয়েছে, আমি সিআরপিতেও অনেকদিন থেরাপি নিয়েছি, বাট হচ্ছে পেনটা কিছুতেই একেবারেই শেষ হচ্ছে না। আমি এখন অ্যাকচুয়ালি কি করব আমি কিছু বুঝতে পারছি না। আমি না এখন ফিজিওথেরাপিও নিচ্ছি না, ওষুধও খাচ্ছি না। আমি একদম পুরো হেজিটেট হয়ে গেছি এই বিষয়টা নিয়ে। জি, আপনার বয়স 32, কিন্তু আপনি আনুমানিক 17 বছর ধরে ভুগছেন। জি। আচ্ছা, আপনার এখন কোমর ব্যথাটা কোথায়? ব্যথাটা আপনি এক্সাক্ট কি বলতে পারবেন কোথায়? আমার জাস্ট কোমরে ঠিক মেরুদণ্ডের শেষের দিকে একটু, কিন্তু বাম পাটা প্রচন্ড পেন করে। ওই ব্যথাটা মনে হয় যে পা পুরো অবশ হয়ে যাচ্ছে, ঝিঝি ধরে যাচ্ছে। আমি বিশেষ ঘুম ক্লিয়ার না হলেও ব্যথাটা করে, বেশি হাঁটাহাঁটি করলে ব্যথা করে। আবার ভারী কিছু, আমার বেবি আছে 2 বছর বয়স, ওকে কোলে নিয়ে বেশিক্ষণ হাঁটাহাঁটি করলেও পেনটা করে। আপনার ওজন এবং উচ্চতা বলতে পারবেন? আমার উচ্চতা হচ্ছে 5 ফিট 5 ইঞ্চি, আর ওয়েটটা হচ্ছে আপনার 74। আচ্ছা, ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি, আমরা শুনলাম এবং উত্তরটি আমরা বিরতির পর এসে শুনবো বিশেষজ্ঞের কাছ থেকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। আমরা যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।
প্যারালাইসিস রোগীদের জন্য সুখবর। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন বাংলাদেশে। অপারেশন ছাড়াই হাঁটু ও কোমরের ব্যথা, ঘাড় ও গোড়ালির ব্যথা, আর্থ্রাইটিস ও বাতের ব্যথা, প্যারালাইসিস ও ব্রেন স্ট্রোকের আন্তর্জাতিক মানের চিকিৎসার জন্য ডিপিআরসি, ঢাকা পেন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার। সব ধরনের ব্যথার সঠিক চিকিৎসার জন্য ডিপিআরসি। আমরা আছি আপনার সেবায়। সাধারণ আমলা তেল যথেষ্ট নয়। নিহার শান্তি আমলা হেয়ার অয়েল চুল আরো মজবুত ও কালো করে। এতে খাঁটি আমলার সাথে আছে সাধারণ আমলা তেলের তুলনায় 500% বেশি ভিটামিন ই এর পুষ্টি। নিহার শান্তি আমলা, আরো বেশি পুষ্টি, আরো বেশি শক্তি। হ্যালো ব্রাদার, ছোটদের ক্যান্ডি ছোটদের জন্যই ছেড়ে দিন না। এই নিন পাওয়ার ক্যান্ডি। পাওয়ার ক্যান্ডি, দ্য ম্যান ক্যান্ডি। অ্যাক্টিভ জিঙ্ক মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ। কারণ ক্লোজ আপ আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ। সাধারণ আমলা তেল যথেষ্ট নয়। নিহার শান্তি আমলা হেয়ার অয়েল চুল আরো মজবুত ও কালো করে। এতে খাঁটি আমলার সাথে আছে সাধারণ আমলা তেলের তুলনায় 500% বেশি ভিটামিন ই এর পুষ্টি। নিহার শান্তি আমলা, আরো বেশি পুষ্টি, আরো বেশি শক্তি। ভিশন এয়ার কুলার, বসন্ত ইচ্ছে মতো। কমলাপুর, সদরঘাট, রংপুর, বাগেরহাট, তেতুলিয়া, টেকনাফ, বগালেক, মারিঝাপ, নারিন্দ, নালাহাট, নীলগিরি, সাতঘাট, চিরাজগঞ্জ, সিলেট, বাক্সি, মিলগেট, ঝালকাঠি, জাফলং, মেজবানি, চিটাগং, যেতে যেতে সন্ধ্যা, বাংলা বান্ধা। আমি জুড়ে সারা বাংলাদেশ। 56,000 বর্গমাইল দুর্দান্ত এক অত্যাধুনিক নেটওয়ার্ক। সারা দেশে বাংলা লিগ, সর্বত্র বাংলা লিগ। এবার নতুন কিছু করো। ধোয়া কাপড় থেকে সুগন্ধ আসছে না কেন? ধোয়া কাপড়ের সুগন্ধ সেটা আবার ভাবি, আমার স্ত্রী বলে সুগন্ধ থেকেই বোঝা যায় কাপড় পরিষ্কার হয়েছে কিনা। সুগন্ধ থেকে? মনে হচ্ছে বোঝাতে হবে। নতুন হুইল, এতে আছে লেবুর শক্তি আর হাজারো ফুলের সৌরভ। এই হলো আসল পরিষ্কার, আর এই হলো তার সুগন্ধ। হুইল, সুবাসী পরিষ্কারের প্রমাণ। আমি রঙের ভুবনে হারিয়ে গেছি। LED 3D TV। তুমি থাকবে সাথে আমার প্রিয় সাথী। ক্রিস্টাল, নিখুঁত ছবির নিশ্চয়তা। এখন দিনে ফেয়ার অ্যান্ড লাভলি অ্যাডভান্সড মাল্টিভিটামিনের পাশাপাশি রাতে ব্যবহার করুন নতুন ফেয়ার অ্যান্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট। ডাবল অ্যাকশন ফেয়ারনেস প্রতিদিন। সাধারণ আমলা তেল যথেষ্ট নয়। নিহার শান্তি আমলা হেয়ার অয়েল চুল আরো মজবুত ও কালো করে। এতে খাঁটি আমলার সাথে আছে সাধারণ আমলা তেলের তুলনায় 500% বেশি ভিটামিন ই এর পুষ্টি। নিহার শান্তি আমলা, আরো বেশি পুষ্টি, আরো বেশি শক্তি। সবসময় নতুন, তাই কিচেনে সময় কাটে আনন্দে। ব্যথা, প্যারালাইসিস রোগীদের জন্য সুখবর। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন বাংলাদেশে। অপারেশন ছাড়াই হাঁটু ও কোমরের ব্যথা, ঘাড় ও গোড়ালির ব্যথা, আর্থ্রাইটিস ও বাতের ব্যথা, প্যারালাইসিস ও ব্রেন স্ট্রোকের আন্তর্জাতিক মানের চিকিৎসার জন্য ডিপিআরসি, ঢাকা পেন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার। সব ধরনের ব্যথার সঠিক চিকিৎসার জন্য ডিপিআরসি। আমরা আছি আপনার সেবায়।
ফিরে এলাম বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। আমরা কথা বলছিলাম কোমর ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা নিয়ে। বিরতিতে যাওয়ার আগে একজন দর্শক ফোন করেছিলেন, সুমনা, 25 বছর বয়স্ক। ওনার সমস্যা ছিল কোমর ব্যথা 17 বছর থেকে। আমরা উত্তরটা শুনে নিচ্ছি স্যারের কাছ থেকে। ওনার আসলে যেটা হচ্ছে যে ডায়াগনোসিসটা ক্লিয়ার না, যে তারপরও মনে হচ্ছে অ্যাকর্ডিং টু ওনার ক্লিনিক্যাল যে কমপ্লেইনটা, যে কোমর ব্যথা, মাঝে মাঝে পায়ে ব্যথা চলে যায়, মনে হচ্ছে রুট পেইন আছে, মানে মেরুদণ্ডের কোথাও নার্ভ রুট ইমপেঞ্জমেন্ট বা কম্প্রেশন আছে। তো দর্শক, আসলে আপনি ফিজিওথেরাপি নিয়েছেন, এটাও একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু এখন হয়ে বাংলাদেশে না সারা ওয়ার্ল্ডে, যে ব্যাক পেইন, নেক পেইন, হাঁটু পেইন। আমরা সব ডাক্তাররাই ফিজিওথেরাপির কথা বলি, আমরা যারা ফিজিওথেরাপির ডাক্তার তারাও বলি, যারা ফিজিশিয়ান আছেন ওনারাও বলেন। কিন্তু আসলে হোয়াট ইজ ফিজিওথেরাপি জিনিসটা জানতে হবে। ফিজিওথেরাপি এটা একটা সাবজেক্ট, এটা একটা ওয়ার্ডে বা একটা মেশিনে, একটা সেন্টারে, একটা এক্সারসাইজে সীমাবদ্ধ করা যাবে না। ফিজিওথেরাপির সাকসেস নির্ভর করে ওই ডাক্তারের ট্রিটমেন্টের উপরে, এটা কোনো সেন্টার বেসড না। আপনি একজন ফিজিওথেরাপির সঠিক ডাক্তারের শরণাপন্ন হয়ে ফিজিওথেরাপি নেন, আশা করি এটা সেরে যাবে। আর বোন, যেহেতু আপনি একজন মহিলা মানুষ, পারিবারিক বিভিন্ন কাজ করতে হয় আপনাকে, নিচে বসে বাচ্চাকে কোলে নেওয়া, এগুলার কিছু নিয়ম কানুন আছে, সেগুলো জেনে নিতে হবে। আর আপনার ওজনটা মনে হয় একটু বেশি আছে, ওজনটা কমিয়ে ফেলতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা মেকানিক্যাল ব্যাক পেন, এটা আপনাকে নিজেকেই ভালো থেকে বা আপনাকে নিজেকেই ভালো হওয়ার পর নিজেকেই ম্যানেজ করে চলতে হবে। আর এগুলা ম্যানেজেবল ডিজিজ, আশা করি ওইভাবে যদি ডাক্তারের শরণাপন্ন, ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন শিখে নিতে পারেন, এটা ভালো থাকবেন, ভয়ের কোনো কারণ নেই। জি, এই ব্যাপারে আপাও কিছু বলতে চাচ্ছিলেন? জি, আমি বলতে চাচ্ছিলাম যে ওর তো অনেক দিনের পেইন, তো সেই ব্যথাটা পায়ে যাচ্ছে। ভাই যা বললেন, ডক্টর ভাই যা বললেন, সেটা সত্যি যে কোনো একটা ইমপেঞ্জমেন্ট হয়েছে নার্ভ রুটে। আরেকটা আমি বলবো যে হাঁটতে হবে, এবং হাঁটাটা কিভাবে হাঁটতে হয় সেটাও খুব ইম্পর্টেন্ট। ওজনটা যেন আমরা যখন হাঁটবো তখন পায়ের মধ্যে যেন যায়, এবং আমাদের মেরুদণ্ডটা যাতে স্ট্রেট থাকে, সোজা থাকে, এবং সামনে ঝুঁকে যাতে না হাঁটি, সোজা করে হাঁটতে হবে। আরেকটা জিনিস হলো, যখন আমরা ব্রিথ করি আমাদের মাঝখানে ডায়াফ্রাম বলে একটা জিনিস আছে, যেটা ভাগ করে আমাদের চেস্ট আর হলো অ্যাবডোমেনকে। হ্যাঁ, তো ওটাতে একটা ব্রিদিং আছে এক্সারসাইজ, ওই এক্সারসাইজটাও করতে হবে। যখন আমরা ব্রিথ করব, উই শুড ইউজ আওয়ার অ্যাবডোমিনাল মাসল। এটা করলে লোয়ার ব্যাক পেইন, মিড ব্যাক পেইন অনেকটা কমে যায়। হ্যাঁ, তো ওটাও একটা, ওকে যদি করতে পারে খুবই ভালো হয়। আর আমি আরেকটা কথা বলবো যে ক্যালসিয়াম না খেয়ে, এখন ক্যালসিয়াম বোন গ্রোথ বাড়ায়, ভাইটামিন ডিটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা দেখছি যে ভাইটামিন ডিটা অনেক ডেফিসিয়েন্ট থাকে, আর এটা কিডনির উপরও হেল্প করে। আমাদের এখানে যখনই ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হচ্ছে, ভাইটামিন ডি একটা লেভেল করা হয়, দেখা হয়, এবং বেশিরভাগই দেখা যায় যে মেয়েদের ভাইটামিন ডি অনেক কম থাকে, ডেফিসিয়েন্ট থাকে, ছেলেদেরও থাকে। আচ্ছা, একজন দর্শক লাইনে আছেন, আমরা ফোনটা নিয়ে আসছি। হ্যালো, প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম মুরাদ, আমি রংপুর থেকে বলছিলাম। জি, আপনার বয়স এবং সমস্যাটি সংক্ষেপে বলুন। আমার বয়স হচ্ছে 25 বছর। আমার প্রবলেম আজকে প্রায় 2 বছর থেকে। আমি উঁচু জায়গা থেকে লাফ দিয়ে ওই বাম পায়ের হিপ জয়েন্টের কাছে হাড়ে আঘাত পেয়েছিলাম। আঘাত পাওয়ার পরে 10-15 দিন কোনো ব্যথা ছিল না। পরবর্তীতে 10-15 দিন বা 20 দিন পরে আবার সেই হাড়ে ব্যথা পাইতেন, যেখানে আঘাত পেয়েছিলাম। সেখান থেকে হাড় থেকে ব্যথাটা মাসেলে ওঠে, এবং মাসেল দিয়ে কোমরে উঠে যায়। আচ্ছা, সেই থেকে আজকে 2 বছর হয়ে গেল, আমার পেইন কমতেছে না। এখন আমার এই কোমরে সম্পূর্ণ হাড় ব্যথা করে। আমি এমআরআই করছি, আরএ প্যাসিভ করছি, আরএ টেস্ট করছি, এবং এই ছেলে B27 করছি। আচ্ছা, আপনার টেস্টগুলো কি সব স্বাভাবিক বা নরমাল রিপোর্ট এসেছে? এমআরআই রিপোর্ট নেগেটিভ আসছে, একটা পজিটিভ আসেনি। আচ্ছা, জি। আপনি এখন প্রায় 2 বছর হয়ে গেল, আমার পেইন কমতেছে না। যত দিন যাচ্ছে পেইন বাড়তেছে, এবং একটু নড়াচড়া বা শুয়ে থেকে আমি যদি আমার বডিটা প্রেসার দিয়ে সরাইতে চাই, তাহলে দেখা যায় যে আমার হাড়ে সেইখানে আঘাত লেগে যাচ্ছে। আচ্ছা, আপনি আমার সম্পূর্ণ শরীরের হাড়গুলো করস করস করে জাম্প করে একটা। আচ্ছা, জি, আমরা বুঝতে পেরেছি। দর্শক, আপনার এই জন্য আপনি কি চিকিৎসা নিচ্ছেন গত 2 বছর ধরে? এই জন্য আমি সর্বপ্রথম অর্থোপেডিক্স চিকিৎসা নিয়েছি। আমাকে সেখানে বলিম্যাক্স প্লাস খেতে দিছে, এবং মানে ওষুধ খেয়েছেন, নিউরোবি খেতে দিছে, এগুলো খেয়ে শেষ করছি। পরবর্তীতে আমি আবার আরো নিউরো ডাক্তার দেখাইছি, কোনো কাজ হয়নি। ইনজেভার খাচ্ছি, আরো প্যাকার পেইন, রিউমাটয়েড এসার,
এই ধরনের ওষুধ খাইছি। তো এখন আমাকে আমি গত এই আজকে 10-15 দিন থেকে ঢাকায় গেছিলাম, গিয়ে একজনকে দেখাইছি, উনি একজন রিউমাটোলজিকে দেখাইছি আমি। তো উনি আমাকে একটা ওষুধ দিছে খাইতে, সেটা হচ্ছে যে ইনফ্লাম। জি, আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, আমরা উত্তরটা নিয়ে নিচ্ছি। আসলে ওষুধ তো পরের কথা, ঔষধ, ফিজিওথেরাপি বলেন, সার্জারি বলেন, অথবা যে কোনো ট্রিটমেন্ট তো অন্য জিনিস। একটা ডাক্তারের মূল কাজ হচ্ছে টু ডায়াগনোসিস, যে উনি যে ব্যথা পেয়েছে পড়ে গিয়ে, সেটা স্ট্রেসফুল যে কোনো কিছু হতে পারে, কোথাও কোনো লিগামেন্ট ইনজুরি হতে পারে, কোনো ডিস্কের সমস্যা হতে পারে, নার্ভ কম্প্রেশন হতে পারে, স্পাইনের যে কোনো সমস্যা হতে পারে, হিপ জয়েন্টে কোনো প্রবলেম হতে পারে, রেফার্ড পেইন হয় একটার থেকে আরেকটা থেকে আরেকটা। অনেক সময় আমরা নির পেইনও কিন্তু হিপে আসতে পারে এখানে, কারণ লম্বা অনেকগুলা মাংসপেশি আছে, একটার সাথে আরেকটা আপনার পেইন জড়িত। তো এই জিনিসকে আসলে কনফার্ম করতে হবে যে কোনো চিকিৎসার ক্ষেত্রে। তো দর্শক, আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন, ডাক্তারদের শরণাপন্ন হচ্ছেন, সবই ভালো, কিন্তু আপনাকে এই সাবজেক্টে মানে এই জুরগুলা করার ক্ষেত্রে আপনাকে খুব দক্ষতার সাথে আমাদের অনেকগুলা কাজ করতে হয়। যেমন ফিজিক্যাল অ্যাসেসমেন্ট, এগুলো আমরা করে বিভিন্ন টেস্ট বাই ডাক্তাররাই আমরা আপনাকে এক্সামিন করলে বুঝতে পারবো যে মেরুদণ্ডের বা হিপের বা কোথায় আপনার এই সমস্যাটা। যেহেতু ইনজুরির পরবর্তী এটা হয়েছে, আপনি একজন ভালো ফিজিওথেরাপি বিশেষজ্ঞ শরণাপন্ন হয়ে আগে ডায়াগনোসিস করে দেখেন। আর আপনি হয়তো ফিজিওথেরাপি এখনও নেন, এবং ফিজিওথেরাপি নিতে গেলেও আপনাকে সঠিক জায়গায় যদি নেওয়া যায়, আশা করি ফিজিওথেরাপি নিলেও এই সমস্যাটা চলে যাবে। আর আপনি এখন একটা কাজ করতে পারেন, আপাতত কিছুদিন সাঁতার কেটে দেখেন যে সাঁতার কাটলে ইমপ্রুভ হয় কিনা, কুসুম গরম শেক দিয়ে দেখেন সেটা ইমপ্রুভ হয় কিনা, না হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে সঠিকভাবে ফিজিওথেরাপি নিতে হবে। জি, আমাদের দর্শকদের অনেকেই ধারণা করে থাকেন যে ব্যথা, হাড়ের যে কোনো ব্যথাতেই তারা ক্যালসিয়াম খেতে থাকেন, অনেক দিন ধরে ক্যালসিয়াম, ব্যথার ওষুধ, বিভিন্ন ধরনের ওষুধ তারা খেয়ে থাকেন। তো আপনাদের কাছে কি মনে হয়, আপনি স্যারের কাছ থেকে আগে শুনি যে আসলে এটা কতটা সঠিক? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, যেটা আপা বলছিল যে ক্যালসিয়ামের ব্যাপারটা, এটা খুব মজার একটা বলি। আমি প্রায় আমার কাছে রোগী এসে আমাকে বলে যে স্যার আমার তো বাতে আক্রান্ত হয়েছে বা আমি বাত ব্যথা ভুগছি, মানে রোগীর কমপ্লেন, দে আর লেম্যান এই সাবজেক্টে, ডাক্তারি সাবজেক্টে তারা বলতেই পারে, বাট ভাষাটা কেমন যে আমাকে আমার ধারণা যে আমার ক্যালসিয়ামের ঘাটতি আছে, যার কারণে। তো আমি তো, আপনি কি করেছেন, ক্যালসিয়াম খান নাই? হ্যাঁ আমি খেয়েছি। তো লাভ হয়েছে? না, লাভ হয় নাই। তো আপনি কেমনে বুঝলেন যে এটা ক্যালসিয়ামের ঘাটতি আছে? মানে এই যে একটা বাংলাদেশে প্রচলন, উন্নত বিশ্বে কি আছে সেক্ষেত্রে হয়তো কিছুটা একটু ডিফারেন্ট, আমাদের মতো না, যে মানুষের ধারণা যে ব্যথা হলেই ক্যালসিয়ামের ঘাটতি বা ক্যালসিয়ামের শর্টেজ আছে অথবা বাত রোগ হয়েছে, এই জিনিসগুলো আসলে এখনো মানুষ থেকে মানে বের হয়ে আসে নাই, মানে এই সমস্যাগুলো। হ্যাঁ, যদি দীর্ঘমেয়াদী কেউ ক্যালসিয়াম খায়, তা হাইপার ক্যালসিমিক বিভিন্ন সমস্যা হতে পারে, কিডনিতে সমস্যা হতে পারে, অনেক সমস্যা হতে পারে। আসলে বাংলাদেশের আমার প্র্যাকটিসে আমি দেখেছি যে আমরা যদি 100টা রোগীর ক্যালসিয়াম লেভেল টেস্ট করে দেখি, আপনার 90-এর উপরে রোগীর ক্যালসিয়ামের কোনো ঘাটতি বাংলাদেশে নেই। তাহলে বুঝতে হবে ক্যালসিয়ামের তেমন কোনো ঘাটতি এই দেশে নেই। হ্যাঁ, তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি পাচ্ছি, ইনসাফিসিয়েন্সি এবং ডেফিসিয়েন্সি দুইটাই পাচ্ছি। এটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে বেশি খারাপ, এবং আপু বলছিল যে উন্নত বিশ্ব কিন্তু এই ডেফিসিয়েন্সিটা আছে। তো ভিটামিন ডি কিন্তু আমাদের এই ব্যথায় কিন্তু হেল্প করতে পারে যদি খাওয়া যায়, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ খেতে পারে। আপা একটা কথা বলছিলেন যে রেনাল ক্যালকুলাই হতে পারে ক্যালসিয়াম বেশি খেলে। তো আপনি ওখানে অ্যাথলেট ইনজুরি প্রচুর পেয়ে থাকেন বলছিলেন, যে ক্ষেত্রে নি পেইন, অ্যাঙ্কেল পেইন এগুলোও পেয়ে থাকেন। তো আপনার অভিজ্ঞতাটা আমরা শুনতে চাই। শিওর, আমি বলছি। যেটা প্রথমে বলিনি ক্যালসিয়ামের কথাটা, যে রেনাল ক্যালকুলাই বা কিডনিতে যেটা পাথর হয়, পাথর বলে এখানে, তো সেটা আপনার ক্যালসিয়াম ডিপোজিট হয়ে হয়। হ্যাঁ, এনিথিং ফুডও যদি আমরা বেশি খাই, ধরেন ওখানে অনেকে চিজ খাচ্ছে, মিল্ক খাচ্ছে, মিল্ক ক্যালসিয়াম অ্যাডেড, তো এ ধরনের জিনিস খেলেও ক্যালসিয়ামটা যদি হাই হয়ে যায় তখন এটা হবে। বা পানি খাচ্ছে না, হ্যাঁ এখানে হয়তো অনেকেই পানি খাচ্ছে, কারণ সোডা বা কোল্ড ড্রিঙ্ক অতটা সবাই অ্যাফোর্ড করতে পারছে না, কিন্তু ওখানে তো আপনার সবাই এক্সট্রা লার্জ করে খাচ্ছে। হ্যাঁ, ওটাতে কিন্তু সমস্যা হয় কিডনিতে। হ্যাঁ, আর পানি না খেলে কিডনিতে তো স্টোন হবে, পাথর হবে। তো সেই হিসাবে আমি বলবো যে ক্যালসিয়ামটা আগে চেক করা দরকার। যখন পেশেন্ট আসে জি, আগে ক্যালসিয়াম লেভেলটা চেক করে তারপরে খাওয়া। সেম থিং ভাইজান বললেন যে ডক্টর ভাই, যে ভিটামিন ডিটাও খাওয়ার আগে ডক্টর পরামর্শ নিয়ে চেক করে যে ইনসাফিসিয়েন্সি আছে কিনা তখন খাওয়া। আর যদি সময় থাকে আমি ওই ট্রমেটিক ইনজুরির গুলোর কথা বলবো আপনার কাছ থেকে। একজন দর্শক আছেন। হ্যালো প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে?
ওয়ালাইকুম আসসালাম। আমি বিবাদ থেকে বলছি রাসেল। জি, আপনার বয়স এবং আপনার সমস্যাটি সংক্ষেপে বলুন। আমার বয়স 25। জি, আপনার কি সমস্যা? আমার সমস্যা আছে ম্যাডাম, আমি বিগত বাইরে অনেকদিন ছিলাম, তো ওইখানে আমার তেমন সমস্যা ছিল না। তারপর বাংলাদেশে আসার পরে আমার কিছু একটা পায়ের এক সাইডে এবং কোমরের দিকে একটা সাইডে শুধু ব্যথা করে এবং মাসলের একটা সাইডে ব্যথা করে। যে কথাটা আমি বিভিন্ন জায়গা থেকে ওষুধ খাইছি, তো আমার এরকম কি কমপ্লিট, আমি এখন কি করতে পারি? আপনি কি এর জন্য ডাক্তার দেখান নাই? ডাক্তার দেখিয়েছেন? আপনি কি ডাক্তার দেখিয়েছিলেন? জি, আমি ডাক্তার দেখাইছি। আমাদের এর আগে দুইবার এটা ডাক্তার দেখাইছি। আচ্ছা, ডাক্তার সাহেব কি আপনাকে বলেছে যে এই কারণে ব্যথা হচ্ছে? আপনি কারণ জানেন কেন ব্যথা হচ্ছে পায়ে মানে কোমরে? আমি কারণটা হচ্ছে আমি কয়েকদিন আগে একটু সুট খাইছিলাম, একটা গাড়ি থেকে পড়ে গেছিলাম। আচ্ছা, তারপর থেকে ব্যথাটা শুরু হলো? জি, তারপর থেকে ব্যথা করতেছে। জি, আপনাকে ধন্যবাদ। আমি ডাক্তার দেখানোর পরে কিছু টেস্ট দিয়েছি, আমি টেস্টগুলো করছি, কিন্তু কিছুদিন ভালো থাকে, তারপর আবার পুরোনাই শুরু করে, তারপর আবার ফিজিওথেরাপিও দিচ্ছি, আমি তো ভালো থাকে, কিন্তু আবার শুরু হয়। আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি আপনার সমস্যা, আমরা সমাধান জেনে নিচ্ছি। মেকানিক্যাল এখানে ইনজুরি জনিত আপনার ব্যথা, এটা এখানে যদি ইনজুরি জনিত এখানে অনেকগুলা কিছু অনেক সমস্যা হতে পারে। কোমরে কিন্তু আমাদের অনেকগুলা মাসেলস আছে, ভিতরে আবার লিগামেন্ট আছে, এবং পাশাপাশি এখানে হার্ড টিস্যু আছে, সফট টিস্যু আছে। তো ইনজুরি হলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে কোনো একটা হার্ড টিস্যু বা কোনো একটা হার্ড টিস্যু সফট টিস্যুর উপরে কম্প্রেশন থাকতে পারে, বা বিভিন্ন আপনার চাপ দিয়ে লেগে থাকতে পারে, বা ইনজুরির কারণে আপনার মাসেল ফাইবার ছিঁড়ে যেতে পারে। তো এগুলোর কারণে কিন্তু ব্যথা হতে পারে। তো এটা কিছুদিন পেইন কিলার খাওয়া যেতে পারে, কিন্তু এটার একমাত্র ট্রিটমেন্টই হচ্ছে আপনাকে কনফার্ম ডায়াগনোসিস করতে হবে যে কোন লেভেলে কি হয়েছে। কোমরে অনেক স্যাক্রোআইলাইটিস, তা থেকেও কিন্তু কোমর ব্যথা হয়, প্রায় হয়, এক পাশে হতে পারে, আবার দু পাশে হতে পারে, তারপর বিভিন্ন আর্থ্রাইটিস জনিত সমস্যা থেকে হতে পারে। আবার অনেক সময় আপনার ফলস ডায়াগনোসিস আসে, যেমন রোগী বলে যে আমি যে পড়ে গিয়েছিলাম তারপর থেকে কোমর ব্যথা। আসলে আপনি দেখবেন পরে গিয়ে আপনি এমআরআই করলেন, সিটি স্ক্যান করলেন, এভরিথিং করলেন, কিছুই খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আপনি ভালো করে যদি ব্লাড টেস্ট করে দেখেন, দেখবেন যে তার হয়তো HLA-B27 পজিটিভ, যে তার অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস। তাহলে পড়ে যাওয়ার পর কেন আসলো ব্যথাটা? এটা দিস ইজ প্রিডিসপোজিং ফ্যাক্টর। আমরা যে কোনো রোগের ডায়াগনোসিসের ক্ষেত্রে আপনার একটা উছিল আমরা যেটা বলি, ওই হয়তো পড়ে যাওয়ার পর থেকে তার এটা তীব্র আকারে দেখা দিল বা চলে আসলো। তো এটা আসলে একজন ডাক্তারকে ক্লিয়ার করতে হবে। তো দর্শক, আপনার একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে এটা কনফার্ম ডায়াগনোসিস করতে হবে কেন ব্যথা হচ্ছে। আপনি যে ব্যথার ওষুধ খেয়ে খেয়ে যাচ্ছেন, এটা একেবারেই ভুল। আপনি আপাতত গরম শেক দিতে পারেন, অথবা ঠান্ডা শেক, বরফ শেক, যে কোনো শেকে হেল্প করতে পারে। আপনি সাঁতার কেটে দেখতে পারেন, না হলে একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে কনফার্ম ডায়াগনোসিস করে তারপরে আপনাকে অ্যাকর্ডিং টু ডায়াগনোসিস আপনাকে হয়তো বিভিন্ন প্রকার থেরাপি দিতে হতে পারে। এখানে মাসেল ইমব্যালেন্স থাকতে পারে, সেটাকে ব্যালেন্সিং এক্সারসাইজ করতে হতে পারে, স্ট্রেনথেনিং এক্সারসাইজ করাতে হতে পারে। এগুলো অনেক আপনার ডিটেলস ব্যাপার। তো এটা পুষে না রেখে আপনি একজন স্পেশালিস্টের শরণাপন্ন হন। জি, এই ট্রমা রিলেটেড একটা সাবজেক্ট আমরা শুনতে চাচ্ছিলাম ম্যাডামের কাছ থেকে, আপনি একটু সংক্ষেপে যদি বলতেন। আচ্ছা, বলছি। উনি বললেন যে পড়ে গিয়েছিল, পড়ে যাবার সঙ্গে সঙ্গে আমাদের উনি ডাক্তারের কাছে সঙ্গে সঙ্গে গিয়েছিলেন কিনা আমি জানি না, গেলে পরে একটা এক্সরে করে আমাদের দেখে নেওয়া উচিত ছিল যে ওই সময় কোনো ইনজুরি ছিল কিনা, হ্যাঁ, বোনে কোনো ইনজুরি ছিল কিনা, কিংবা রিলেটেড ওনার পায়ে কোনো হিপ জয়েন্টও কোনো কিছু ছিল কিনা। কারণ ওটার সময় আমাদের ডক্টর ভাই বললেন যে হিপের থেকেও হতে পারে, রেফার প্যান্ট পেইনটা যেতে পারে। তো উনি যেহেতু পড়ে গিয়েছিলেন ট্রমেটিক, আচ্ছা ট্রমেটিক থেকে, ট্রমার থেকে একটা ক্রনিক পেইন হয়ে যায়। এর আগের দর্শক আমাদের বলছিলেন যে উনিও পড়ে গিয়েছিলেন, তারপরে হিপের ব্যথা, এটা থেকে কিন্তু একটা ট্রমেটিক আর্থ্রাইটিস হয়। আর্থ্রাইটিস তো অনেক প্রকার, আমরা জানি যে বাত যেটা, কিন্তু ব্যথার থেকেও একটা ক্রনিক, ব্যথা থেকে একটা ক্রনিক আর্থ্রাইটিস, ওটা অফ এন্ড অন, কতদিন ব্যথা থাকবে, ভালো থাকবে, এরকম চলতে থাকে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা এই সম্পর্কে আরো শুনবো আমাদের দর্শক। আচ্ছা আচ্ছা, দর্শক, আচ্ছা বিরতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। ব্যথা, প্যারালাইসিস রোগীদের জন্য সুখবর।
আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন বাংলাদেশে। অপারেশন ছাড়াই হাঁটু ও কোমরের ব্যথা, ঘাড় ও গোড়ালির ব্যথা, আর্থ্রাইটিস ও বাতের ব্যথা, প্যারালাইসিস ও ব্রেন স্ট্রোকের আন্তর্জাতিক মানের চিকিৎসার জন্য ডিপিআরসি, ঢাকা পেন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার। সব ধরনের ব্যথার সঠিক চিকিৎসার জন্য ডিপিআরসি। আমরা আছি আপনার সেবায়। সাধারণ আমলা তেল যথেষ্ট নয়। নিহার শান্তি আমলা হেয়ার অয়েল চুল আরো মজবুত ও কালো করে। এতে খাঁটি আমলার সাথে আছে সাধারণ আমলা তেলের তুলনায় 500% বেশি ভিটামিন ই এর পুষ্টি। নিহার শান্তি আমলা, আরো বেশি পুষ্টি, আরো বেশি শক্তি। ভিশন এয়ার কুলার, বসন্ত ইচ্ছে মতো। ধোয়া কাপড় থেকে সুগন্ধ আসছে না কেন? ধোয়া কাপড়ের সুগন্ধ সেটা আবার ভাবি, আমার স্ত্রী বলে সুগন্ধ থেকেই বোঝা যায় কাপড় পরিষ্কার হয়েছে কিনা। সুগন্ধ থেকে? মনে হচ্ছে বোঝাতে হবে। নতুন হুইল, এতে আছে লেবুর শক্তি আর হাজারো ফুলের সৌরভ। এই হলো আসল পরিষ্কার, আর এই হলো তার সুগন্ধ। হুইল, সুবাসী পরিষ্কারের প্রমাণ। সত্যি করে বলবা কিন্তু। আচ্ছা, আমি কি তোমার ফার্স্ট লাভ? হ্যালো? ও, এখন তুমি অ্যান্সার দিবা কেমনে? এখন তো অ্যান্সার দিলে তোমার সব সিক্রেটস ফাঁস হয়ে যাবে না? আমি তো সব জানি। তুমি অন্য মেয়েদের অ্যাকাউন্ট থেকে লাইকে ভরে দাও। আমি জানি। সম্পর্কের মূল্য আমরা বুঝি। আপনার সম্পর্ক যাতে অটুট থাকে তাই আমরা গড়ে তুলছি সবার চেয়ে অত্যাধুনিক এক নেটওয়ার্ক, যেখানে সাধারণত কল ড্রপ হয় না। আর যদিও বা হয়, প্রতি কল ড্রপেই ফেরত পাচ্ছেন 1 মিনিট টক টাইম। নতুন কিছু করো, বাংলা লিংক। আচ্ছা, সাক্ষী হবে কে? সাক্ষী হবে ওই ভাইয়াটা। ভাইয়া এই জগতে হায় কে ভাইয়া হতে চায়। সাধারণ আমলা তেল যথেষ্ট নয়। নিহার শান্তি আমলা হেয়ার অয়েল চুল আরো মজবুত ও কালো করে। এতে খাঁটি আমলার সাথে আছে সাধারণ আমলা তেলের তুলনায় 500% বেশি ভিটামিন ই এর পুষ্টি। নিহার শান্তি আমলা, আরো বেশি পুষ্টি, আরো বেশি শক্তি। অ্যাক্টিভ জিঙ্ক মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ। কারণ ক্লোজ আপ আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ। ছোটদের ক্যান্ডি ছোটদের জন্যই ছেড়ে দিন না। এই নিন পাওয়ার ক্যান্ডি। পাওয়ার ক্যান্ডি, দ্য ম্যান ক্যান্ডি। সাধারণ আমলা তেল যথেষ্ট নয়। নিহার শান্তি আমলা হেয়ার অয়েল চুল আরো মজবুত ও কালো করে। এতে খাঁটি আমলার সাথে আছে সাধারণ আমলা তেলের তুলনায় 500% বেশি ভিটামিন ই এর পুষ্টি। নিহার শান্তি আমলা, আরো বেশি পুষ্টি, আরো বেশি শক্তি। রফিক, নান্নু, পাইলট, সাকিব। বাংলালিংক গ্রাহকরা সবসময় বেশি পায়, তাই নতুন সংযোগ হোক বা বন্ধ হোক, মাত্র 19 টাকা রিচার্জে পাচ্ছেন দেশের সেরা রেট। 25 পয়সা যে কোনো বাংলালিংক নাম্বারে এবং 60 পয়সা অন্য অপারেটরে। প্রতি মিনিট দিনরাত 24 ঘন্টা, আর সাথে 2 মাস ফেসবুক ও হোয়াটসঅ্যাপ একদম ফ্রি। তাই চলে আসো আর নতুন কিছু করো। বাংলালিংক। সাধারণ আমলা তেল যথেষ্ট নয়। নিহার শান্তি আমলা হেয়ার অয়েল চুল আরো মজবুত ও কালো করে। এতে খাঁটি আমলার সাথে আছে সাধারণ আমলা তেলের তুলনায় 500% বেশি ভিটামিন ই এর পুষ্টি। নিহার শান্তি আমলা, আরো বেশি পুষ্টি, আরো বেশি শক্তি। তোমার ছেলে আবার? রাফি, রাফি, তোমার লাইফে পেয়ে মাথায় উঠেছে। এই রাফি, ঘরের মধ্যে ফুটবল, বারবার বলেছি যে ঘরের মধ্যে ফুটবল খেল। লেই তো ভালো ফুটবলার হওয়া যায়। আহা, ঘরদোর যদি একটু মেসি না হয়, ছেলে বড় হয়ে মেসি হবে কি করে? পারফেক্ট ক্রাঞ্চ আর সিল্কি ক্রিমের দুর্দান্ত কম্বিনেশন। ইউরোপার স্বাদ একবার পেয়েছেন তো যখন তখন ফেসেছে। আবার ইউরোপা, সিল্কি টেস্ট অফ ক্রিম। হাত ব্যথা, প্যারালাইসিস রোগীদের জন্য সুখবর। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন বাংলাদেশে। অপারেশন ছাড়াই হাঁটু ও কোমরের ব্যথা, ঘাড় ও গোড়ালির ব্যথা, আর্থ্রাইটিস ও বাতের ব্যথা, প্যারালাইসিস ও ব্রেন স্ট্রোকের আন্তর্জাতিক মানের চিকিৎসার জন্য ডিপিআরসি, ঢাকা পেন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার।
সব ধরনের ব্যথার সঠিক চিকিৎসার জন্য ডিপিআরসি। আমরা আছি আপনার সেবায়। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। আমরা কথা বলছিলাম কোমর ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা নিয়ে। ফিরে যাচ্ছি আলোচনায়। ম্যাডাম, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই যে আমাদের দেশের মানুষ বলে থাকেন, জেনারেল পিপলের একটা পারসেপশন আছে যে ডাক্তাররা খুব বেশি ইনভেস্টিগেশন দেয় আমাদের দেশে। তো আপনি তো দীর্ঘদিন থেকে ক্যালিফোর্নিয়াতে আছেন, ইউএসএতে প্র্যাকটিস করছেন, তো আপনারা কি ধরনের ইনভেস্টিগেশন দিতেন কোমর ব্যথায়, বা সেটা তুলনামূলকভাবে আমাদের তুলনায় কেমন? আপনার কমেন্টটা আমি শুনতে চাচ্ছি। একটা খুব ভালো প্রশ্ন করেছেন আপনি, আমি খুব আনন্দিত হব ওই প্রশ্নের উত্তর দিতে। আসলে তো ডাক্তারি পড়াটা ইউনিভার্সাল, মেডিকেল স্কুল সব জায়গায় এক। আমরা যে শিক্ষা নিয়েছি, যেভাবে আমরা ট্রেন হয়েছি, আমরা পৃথিবীর যে কোনো দেশে থাকি না কেন একই চিকিৎসা। তবে এখানে ধরেন যেটা অসুবিধা হয়, কেন বলে এই কথাটা আমি আগেই বলে নিচ্ছি, এখানে ইন্স্যুরেন্স নাই। হ্যাঁ, হেলথ ইন্স্যুরেন্স নাই, যেটা বিমা বলবো, সেটা নাই বলে যখন নাকি ইনভেস্টিগেশনটা দেওয়া হয়, আপনি যদি 3টাও দেন ওদের কাছে মনে হবে এটা অনেক দিয়ে দিয়েছে, এটা ব্যয়বহুল একটা জিনিস, তাই না? আমাদের ওখানেও যখন আমি একটা ইনভেস্টিগেশনই দিই যে জাস্ট এক্সরেটা করো, সেটাও সে করতে পারবে না অনেক সময়, বলবে যে আমার তো ইন্স্যুরেন্স নাই। হ্যাঁ, তো ওখানে তখন আমাদের একটা সুবিধা হলো যে কিছু কাউন্টি হসপিটাল আছে, তো কাউন্টি হসপিটালে পাঠালে ওখানে মিনিমাম পেমেন্ট, কিংবা যদি আপনার ইকোনমিক্যালি সে যদি ডেফিসিয়েন্ট থাকে, মানে তার যদি না থাকে সেই ইনকামটা সেভাবে, তাহলে তার থেকে চার্জ করবে না, এক্সরেটা ফ্রি করে দেবে, সুবিধা আছে। তা আমার মনে হয় না এই দেশে খুব বেশি একটা ইনভেস্টিগেশন এক্সট্রা দেওয়া হয়। যেটা দেবার কথা, একটা কোমর ব্যথা নিয়ে আসলে অ্যাকিউট যদি পেইনটা নিয়ে আসে, তাহলে মানে অ্যাকিউট বলতে বলছি 2 দিন 3 দিন হয়েছে বা পড়ে গেছে, অবশ্যই ডাক্তার দেখবে, এক্সামিনেশন করবে, করে একটা ওষুধ দিবে, কোনো ইনভেস্টিগেশনই হয়তো করলো না। তারপরে দেখা গেলো বললো যে ঠিক আছে তুমি এই ওষুধটা খাও, 1 সপ্তাহ পরে আমার কাছে আসো, বা 3 সপ্তাহ বলতে পারে, যদি বেড়ে যায় তাড়াতাড়ি আসবা, হ্যাঁ 3 সপ্তাহ সময় নিবা না। তারপরে যদি না সারে তখন তো আমাকে একটা ইনভেস্টিগেশন করতেই হবে, যেটা নাকি আপনার মিনিমাম ইনভেস্টিগেশন, সেটা এখানকার ডাক্তারও করবে, আমাদের দেশেরও ডাক্তারও করবে। তা আমি মনে করি না যে এখানকার ডাক্তাররা খুব বেশি ইনভেস্টিগেশন দেয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি একটু হেল্প করি, সেটা হচ্ছে ইনভেস্টিগেশন যদি লাগে একটা ডাক্তারের ক্ষেত্রে, তো সে তো দিবেই কনফার্ম করার জন্য। যেটা আপা বলছিল এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের দেশে মানুষ কিন্তু জানে না। এই সেক্টর, এই জিনিসগুলো থেকে আরো আপডেট হওয়া দরকার। যেটা হেলথ ইন্স্যুরেন্স, কারণ আমাকে যখন একটা রোগী এসে আমাকে পে করতে হয়, তাকে নিজের পকেটের টাকা পে করতে হচ্ছে, আর ওখানে কিন্তু প্রত্যেকটা ম্যাক্সিমাম মানুষের ইন্স্যুরেন্স করা থাকে, ইন্স্যুরেন্স কোম্পানি তাকে পে করে, তার এটা নিয়ে অত টেনশন নাই, কারণ তার যতটুকু কভারেজ দেওয়া আছে তার এইসব ইনভেস্টিগেশন কোনো সমস্যা না। কিন্তু আমাদের দেশের মানুষের একটা ইউরিন টেস্টে রুটিন এক্সাম দিলেও তাকে পে করতে হবে। ইন্স্যুরেন্স কোম্পানি ওইভাবে ডেভেলপ হয় নাই, বা ওইভাবে এখনো আপনার হেল্প করছে না, অথবা সেই সিস্টেমগুলো ডেভেলপ হচ্ছে না, যে জন্য রোগীর কাছে মনে হচ্ছে যে আমরা খুব বেশি ইনভেস্টিগেশন দেই। আসলে সারা বিশ্বে একই রকম সিস্টেম চলছে, পরীক্ষা নিরীক্ষা যেটা করার সব দেশে সারা বিশ্বের ডাক্তাররাই দিচ্ছেন। তবে আমি আপনাকে একটু হেল্প করি, সেটা হচ্ছে আপনার মাধ্যমে দর্শকদের বলবো, আমাদের দেশে ইনভেস্টিগেশনের যে প্রাইস, মানে বা আপনার আমরা যে খরচ নেই, নট অনলি ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট খরচও অন্য দেশের তুলনায় অনেক কম, ইভেন কি পার্শ্ববর্তী দেশের তুলনায় অনেক কম। আমার কাছে প্রায় পেশেন্ট আছে, যেমন মিডল ইস্টের বহু রোগী আমাকে দেখতে হয়, কারণ অনেক বাংলাদেশি ওখানে থাকে, ওখানে একটা এমআরআই করতে 40,000 টাকার মতো নেয় বাংলাদেশি টাকায়। আচ্ছা, এবং যদি সেখানে ওই কোম্পানি পে করে সে বেঁচে গেল প্রায় 10 গুণ বেশি, 10 মানে শুধু 10 গুণ না, আমরা এখানে 5 থেকে 6,000 7,000 টাকা ম্যাক্সিমাম নেওয়া হয়। তো এই ক্ষেত্রে দেখেন 40,000 টাকা, তো ওখানে ওটা পে করতে, যদি তার কোম্পানি পে করে সে হয়তো বেঁচে গেল, যদি তার নিজের পকেটের থেকে দিতে হয় তাই বাংলাদেশি টাকায় 40,000 টাকা তাকে দিতে হবে। আসলে এক্সপেন্সিভ। একজন দর্শক আছেন, আমরা ফোনটা নিয়ে আসি। হ্যালো প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, মোহাম্মদ আমিরুল ইসলাম। জি, আপনার বয়স এবং আপনার সমস্যাটি বলুন। আমার বয়স 42। জি, আমার সমস্যা হলো আমি বিদেশে ছিলাম, দুবাইতে। হ্যাঁ, আমার সেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম,
এখন বর্তমানে আমার পায়ের গোড়ালি, দুই গোড়ালি, দোনো পায়ের গোড়ালি, হাঁটু, ঘাড় এবং কোমর, পায়ের হাতের গোড়ালি, তারপরে কোমরে, হ্যাঁ, এখানে অনেক ব্যথা এবং এগুলো শক্ত হয়ে যাচ্ছে। HLB-27 আমার একটা টেস্ট করাইছে, সেখানে পজিটিভ আসছে। আমি পিজিতে ট্রিটমেন্ট দেখাইছি, প্রায় 9 বছর যাবত ওষুধ খাইছি, এখনো আমি তেমন কোনো মানে উপকারে পাইনি এখন পর্যন্ত। পিজিতে প্রায় 7 বছর ট্রিটমেন্ট করাইছি, এখন ঢাকা মেডিকেলে ট্রিটমেন্টে আছি, ব্যায়াম করতে দিচ্ছি, আমি করে ভালো আছি। মানে ওষুধ খাই না, এখন ব্যায়াম করে মোটামুটি ভালো আছি। জি, আপনি কি জানতে চাচ্ছেন? আমি চাইতেছি এখন আমি যদি মানে সামনে সম্পূর্ণভাবে ভালো হতে পারি, এমন কোন সাজেশন পাই বা ওই স্যারকে দেখাইলে এমন কোনো কিছু মানে উপকার পেতে পারি, তাহলে আমি স্যারের কাছে আজকে আসবো, বা যখন সময় দিবে তখনই আসবো। জি, অবশ্যই। আমার অনেক ফেজ, আমি প্রায় দেখি, কিন্তু আমার মানে আমি খুব কষ্ট পাই যে বাংলাদেশ, বিদেশেও ট্রিটমেন্ট করাইছি, সেখান থেকে আমাকে বাংলাদেশে পাঠাইছে যে আপনাদের দেশে ভালো ঠিক নেই। আজকে 13 বছর যাবত আমি ট্রিটমেন্ট করায় তেমন কোনো মানে বেনিফিট পাইনি। জি দর্শক, আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি এখন কি ওষুধ খাচ্ছেন? আপনি কি সালাজিন, মিথোটেক্স এই জাতীয় কোনো ওষুধ খাচ্ছেন? সালাজিন খাইছি স্যার প্রায় 2 বছর। এখন আর খান না? এখন কোনো ওষুধই খান না আপনি? এখন কোনো ওষুধই খাই না। না, ধন্যবাদ দর্শক, আমরা আপনার সমস্যাটি বুঝতে পেরেছি, আর আপনাকে ধন্যবাদ এই কারণে যে আপনি আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে যে কথাগুলো বলেছেন, সুন্দর কথাগুলো, এগুলো আসলে আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। আসলে তো সারা ওয়ার্ল্ডে সব ডাক্তারদের একই বই পড়তে হয়, একই রকম পড়ালেখা সবকিছু, সেটা হয়তো আপনার টেকনোলজির ব্যাপার আছে, আমাদের কাছে হয়তো যে টেকনোলজি নাই উন্নত বিষয় তো আছে। এখন বাংলাদেশে সব টেকনোলজি চলে আসছে এখন মডার্ন ইয়ার কারণে। আমি ওনাকে যেটা বলবো, আমি একটা কথা বলছিলাম আপনাকে যে পড়ে গিয়েছে তারপর থেকে ব্যথা, খেয়াল আমি বলছি, তারপর আমরা ব্লাড টেস্ট করলাম, দেখলাম HLB-27 পজিটিভ। দেখেন এই রোগীর সেম কোশ্চেন, সে তার ধারণা যে পড়ে যাওয়ার পর থেকে ব্যথাটা হয়েছে, আসলে তার শরীরের ভিতরেই আপনার অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিসের যে অ্যান্টিজেন ছিল সেটা প্রকাশ পেয়েছে এবং দীর্ঘদিন সেই সমস্যা ভুগছে। দর্শক, আপনি একটা কথা বলবো আপনাকে, আমি লাইভ হলো যে আপনি যে বলছিলেন যে ভালো হন না, কথাটা টানা। আপনি যে ওষুধগুলো খেয়েছেন, খাওয়াতে আপনি এখনো ভালো আছেন, বিকজ আপনার যে রোগ হয়েছে এটা হচ্ছে এমন একটা রোগ, প্রতিটা জোড়া, স্পেশালি মেরুদণ্ড, প্রতিটা জোড়াকে ফিক্সড করে দিবে, একেবারে জোড়া লেগে যাবে। আপনার যদি জোড়া লেগে যায় তাহলে আপনি আর মুভমেন্ট করতে পারবেন না। আপনার যদি হাতের জোড়া লেগে যায়, হাতের মুভমেন্ট হবে না, এই জোড়া কোথাও মুভমেন্ট হবে না। ওষুধগুলো হয়তো যে ডাক্তার সাহেবের দিয়েছে, খাওয়াতে আপনি এখনও ভালো আছেন, হয়তো আপনি আশা করেছিলেন যে আমার মতো আর 10টা মানুষের মতো আপনি ভালো থাকতেন, সেটা হয়তো হয় না। হ্যাঁ, আপনি এক্সারসাইজ করছেন, খুব গুড নিউজ। এবং আপনি যেটা আমাদের কাছে জানতে চেয়েছেন যে আমরা ডিপিআরসিতেও কিন্তু এই রোগীদের রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট করিয়ে থাকি। এখানে আমাদের বিভিন্ন প্রকার আপনার ইলেকট্রোথেরাপি, এক্সারসাইজ থেরাপি, ম্যানিপুলেশন থেরাপি, এটা একটা পুনর্বাসন চিকিৎসা সেন্টার। আপনি আমাদের শরণাপন্ন হতে পারেন, আশা করি আরও বেটার রেজাল্ট পাবেন এখানে আসার পর। আর আপনি যে এক্সারসাইজ করছেন এটা চালিয়ে যান, প্রয়োজনে আপনাকে আবার রিঅ্যাসেস করে দেখতে হবে আপনার অ্যান্টিজেনে কি অবস্থা আছে, আপনার ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করে দেখতে হবে। তো আশা করি আপনি আসলে অত আমরা হেল্প করতে পারবো। জি ধন্যবাদ। আমাদের হাতে সময় খুবই কম, আমরা খুবই সংক্ষেপে এক লাইনে শুনতে চাই যে দর্শকদের জন্য কি কি উপদেশ আপনারা দিতে চান, আপনি যদি একটু বলেন, তারপর স্যারের কাছ থেকে শুনবো খুবই সংক্ষেপে পরামর্শ। কোমর ব্যথার জন্য উপদেশ, প্রথম হলো ওজন। যদি কারো ওজনটা একটু বেশি থাকে, ওজনটা কমাতে হবে। দ্বিতীয়টা আমি বলবো যে অনেক সময় স্ট্রেস, আমাদের স্ট্রেসফুল লাইফ, তার থেকে স্ট্রেস ফ্রি হতে হবে, যেটা সত্যিকারের জন্য বলা সোজা কিন্তু করা কঠিন। তো যাই হোক, তো ওটাও একটা কারণ। আরেকটা হলো যে খাওয়া দাওয়াটা ভালো করতে হবে, ভিটামিন ডি থাকে, ক্যালসিয়াম থাকে, ব্যালেন্স ডায়েট, সেটাও একটা। হাঁটাটা খুবই ভালো, হাঁটতে হবে পায়ের উপর জোর দিয়ে, স্পাইনে না। তো এই কটা উপদেশ। তাছাড়া আমি একটা কথা বলবো যে ব্যথা হলেই, কোমর ব্যথা হলেই অনেকেই ওষুধ খায়, ওষুধ খাচ্ছে, কিন্তু ওষুধ খেয়েই যাচ্ছে এখানে। কারণ এখানে আমি যেটা দেখি যে বাংলাদেশে, আমাদের ওখানে খায়, আমি বলবো না যে ওখানে খাচ্ছে না। তো সেখানে আমি বলবো ছোট্ট করে যে ওনারা যেন ওষুধটা এত দিন ধরে কন্টিনিউ না করেন, কারণ লিভার প্রবলেম হবে, কিডনি ফেলার হয়ে যাবে। জি ধন্যবাদ। আমরা স্যারের কাছে, আমি আপার সাথে 100% একমত, এবং
ওনার মানে যেটুকু বলেছে এটা কোমর ব্যথা রোগীদের জন্য বিশাল উপদেশ। আর পাশাপাশি আমি যেটা বলবো যে কোমর ব্যথা রোগীদের ক্ষেত্রে অবশ্যই শুরুতে ইনভেস্টিগেশন বা একটা কনফার্ম স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে ডায়াগনোসিসটা করে ফেলতে হবে। না হলে আমরা এখন যে পেশেন্টগুলো পাচ্ছি আপনার বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন শারীরিক পঙ্গুত্ব বরণ করে আসছে, ডিসেবিলিটি নিয়ে আসছে। আমরা চাই না একটা মানুষ যেন আর আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হোক, আমরা সেজন্য নিজের উপর নিজের কাজ করে চলতে পারে। এইভাবে মানে যে কোনো সমস্যা হলে, কোমর ব্যথা হলে যেন একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়। অবশ্যই আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আমরা অনেক কিছু জানতে পারলাম, আমাদের দর্শকরাও সচেতন হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ যারা পুরো অনুষ্ঠানটি দেখতে পারেননি তাদের জন্য বলছি, অনুষ্ঠানটি আবার পুনঃপ্রচারিত হবে বৃহস্পতিবার রাত 2টায় একই চ্যানেলে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি ডাক্তার ঝিনুক। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ব্যথামুক্ত থাকুন, আর থাকুন এসএটিভির সঙ্গেই। দাবি ডিভোর্স তুই কবে দিবি? জমিলা, আমার তো পুরুষ মানুষ দেখলেই পিয়ার লাগে। আমার বেতন দিবে কোন শালা? তোমার রাইট, আমি একদম টাইট করে ফেলবো। সুখে থাকো শালিকা। আমি শালি, শালি 2টা ফ্রি, আপা 1টা ফ্রি। আমার মেয়ের হাত ধরে তুমি স্রষ্টাকে খুঁজতে চাও? আপনার মুখে থুথু দেবে। মজা ওড়াও। লাভ দিয়ে উঠে বাবা বলল, ভাগো 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 বলছি। পাগলাকে পাগলা গারদে পাঠাবো নাকি জাতিসংঘে পাঠাবো? বলোই না, বলো কি বলছো সোনামণি? ধারাবাহিক নাটক কাম টু দ্য পয়েন্ট, রচনা ও পরিচালনা মানিক মানবিক। দেখবেন আজ রাত 8টায়। আপনারা যারা মিউজিক ভালোবাসেন এবং মিউজিক্যাল টপ চার্ট সম্পর্কে জানতে চান, তাদের জন্য টিউন অ্যান্ড কাউন্ট। It's time for international top chart. It's time for Bollywood Dhamaka. টিউন অ্যান্ড কাউন্ট প্রযোজনা ইফতেশাম মাহমুদ শামা। দেখবেন আজ রাত 9:20। রয়্যাল টাইগার প্রেজেন্টস ধারাবাহিক নাটক ফেস, রচনা ও পরিচালনা রায়হান খান। দেখবেন আজ রাত 8:40। Welcome to our show Inside Tune. আপনারা নিশ্চয়ই জানেন মিউজিক আর আড্ডা নিয়ে আমাদের এই শো। নদী বয়ে যায় রে আশার বাদল নামে তোমার চিলাই। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা মিউজিকে নেইনি, কিন্তু ইন্সপিরেশন সবসময় বাসা থেকে ছিল। এই পর্যায়ে আমাদের স্টুডিওতে উপস্থিত আছে প্রিয় আমাকে মন হারালো হারালো। ইনসাইড টিউন প্রযোজনা বিপুল সরকার। দেখবেন আজ রাত 11টায়। ছোট
কার্টুন ভোলার বাহাদুরি দেখবেন বুধবার বিকাল 4টায়। এক কাপ চাই দেখেন লাল চা এতটুকু, এর দাম মূল্য 5 টাকা। সমস্ত মানুষের দৈনন্দিন ইনকাম বেড়েছে, ব্যয় বাড়াচ্ছে 4 গুণ। কৃষক তো এখন নিজের জায়গা জমি বিক্রি করে লেবার খাটাতে হচ্ছে। গত 5 বছরে কি উন্নয়ন হয়েছে? বহুত উন্নয়ন করেছে, প্রতি সেক্টরে উন্নয়ন করেছে। দেশের মাটি কিনা জানতে সারা বাংলাদেশের মানুষ এরকম ঝগড়া করেই মরছে। চায়ের কাপে ঝড় প্রযোজনা আরিফিন সেতু। দেশটা কিন্তু আমাদের জনগণের। দুই নেতা বিরোধী দল এবং সরকারি দলের যদি আস্থা না থাকে এদের উন্নতি লাভ করতে পারে। এইভাবে যদি দেশ চলতে থাকে ওই ইউনিয়নে বা জেলায় একটা আশ্রয় কেন্দ্র করলে হবে না, প্রতিটা মহল্লায় মহল্লায় আশ্রয়ন কেন্দ্র করতে হবে। দেখবেন সোমবার রাত 11টায়। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডক্টরস ভয়েসে। স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডক্টরস ভয়েস প্রযোজনা বিকাশ সরকার দেখবেন বৃহস্পতিবার বিকাল 4টায়। সৌন্দর্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান লেজার ট্রিট আপনার সৌন্দর্য প্রযোজনা বিকাশ সরকার দেখবেন সোমবার বিকাল 4টায়। সাধারণ আমলা তেল যথেষ্ট নয়। নিহার শান্তি আমলা হেয়ার অয়েল চুল আরো মজবুত ও কালো করে। এতে খাঁটি আমলার সাথে আছে সাধারণ আমলা তেলের তুলনায় 500% বেশি ভিটামিন ই এর পুষ্টি। নিহার শান্তি আমলা, আরো বেশি পুষ্টি, আরো বেশি শক্তি। গ্রিন পাওয়ার হোয়াইট কাপড়ের গভীর থেকে ময়লা পরিষ্কার করে কাপড়কে করে 2 গুণ সাদা। সাধারণ আমলা তেল যথেষ্ট নয়। নিহার শান্তি আমলা হেয়ার অয়েল চুল আরো মজবুত ও কালো করে। এতে খাঁটি আমলার সাথে আছে সাধারণ আমলা তেলের তুলনায় 500% বেশি ভিটামিন ই এর পুষ্টি। নিহার শান্তি আমলা, আরো বেশি পুষ্টি, আরো বেশি শক্তি। সাদামাটা ময়দা আর রসালো ফলের অমর প্রেমের সূচনা মধুময় এক সংঘর্ষ। করে দিল দিল দুজনার হয়ে গেল মিল। কালি সুজির সাথে তোর বিয়ে। বহুপথ পাড়ি দিয়ে তারা খুঁজে পেল তাদের স্বপ্নের ঠিকানা। ময়দাকে কখনো পেঁপে থেকে আলাদা করতে পারবেন না। তবে দেখি কত গমে কত ময়দা। তাদের বিয়োগান্তক ভালোবাসায় জন্ম নিল এক বিস্কুট গাছ, যে গাছে ময়দা আর ফল মিলেমিশে হলো একাকার। ভাইয়া বিস্কুট কি গাছে ধরে? ধরে না। সম্পূর্ণ অটোমেটিক মেশিনে উন্নত মানের ময়দা ও আসল ফল দিয়ে তৈরি করা হয় গোল্ডমার্ক ফ্রুটি বিস্কুট। আসল ফল ও বিস্কুটের মজা এখন এক প্যাকেটে। সাধারণ আমলা তেল যথেষ্ট নয়। নিহার শান্তি আমলা হেয়ার অয়েল চুল আরো মজবুত ও কালো করে। এতে খাঁটি আমলার সাথে আছে সাধারণ আমলা তেলের তুলনায় 500% বেশি ভিটামিন ই এর পুষ্টি। নিহার শান্তি আমলা, আরো বেশি পুষ্টি, আরো বেশি শক্তি। গ্রাহক সেবার 30 বছরের বেশি অভিজ্ঞতা। সারা দেশে আমরাই বিশ্বস্ত ও নির্ভরযোগ্য হিসেবে আপনার কাছাকাছি। ধানমন্ডি মোহাম্মদপুর লালমাটিয়ার বাসীর সুবিধার্থে এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের শাখা এখন আপনার হাতের নাগালে। বুকিং এর জন্য আজ যোগাযোগ করুন 4/2 ব্লক জি লালমাটিয়া 1207। মোবাইল 017 666 88 329 017 666 88 330।